আমাদের আজকের গল্প জাদু ঢোলক। জাপানি উপকথা জাদু ঢোলক। রচনা মোমো কেইসি, অনুবাদ বেলাল চৌধুরী। পড়ছি জাদু ঢোলক। সে অনেক অনেক দিন আগের কথা। জাপানের এক গ্রামে গেনগোরো নামে এক লোক বসবাস করত। গেনগোরো ছিল একটি জাদু ঢোলক। গেনগোরোর ছিল একটি জাদু ঢোলক। ওই ঢোলের একদিকে বাজাতে বাজাতে যখন সে বলে উঠত, লম্বা হও নাক, তুমি লম্বা হও, যত পারো লম্বা হও নাক আমার। নাকটিও যথারীতি লম্বা হয়ে উঠত। আর যখন সে ঢোলকের অন্য দিক বাজাতে বাজাতে বলতো, ছোট হও নাক সোনা আমার, ছোট হও, ছোট হও নাক সোনা, নাকটিও সঙ্গে সঙ্গে ছোট হয়ে যেত। ঢোলকটিকে শুধু মজা পাওয়ার জন্যই ব্যবহার করা হতো না, মানুষকে খুশি করার জন্যই বাজানো হতো। গেনগোরো ঢোলকটি বাজাতো যারা তাদের নাকটাকে খানিকটা লম্বা করতে চাইতো, কিংবা যারা তাদের নাকটাকে কিছুটা ছোট করতে চাইতো তাদের জন্য। এভাবে সে বহু লোককে আনন্দ দিত। এখন সে গেনগোরোর স্বভাবটাই ছিল কৌতূহলী। এখন হয়েছে কি, গেনগোরোর স্বভাবটাই হয়েছে কৌতূহলী। একদিন সে ভাবতে লাগলো, একটা মানুষের নাক কতটা পর্যন্ত টেনে লম্বা করা যায়, দেখা যাক তো। একটা সুন্দর দিন দেখে সে তার মাঠে গিয়ে তার ঢোলক বাজাতে থাকে। ঢ্যামগুড়াগুর 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 ঢ্যাম, ঢ্যামগুড়াগুর। আর ঢোলের বোলের সঙ্গে আওড়াতে থাকে, লম্বা হও নাক সোনা, যত পারো লম্বা হও, যত পারো লম্বা হও, যত পারো লম্বা হও, যত পারো লম্বা হও। সঙ্গে সঙ্গে গেনগোরোর নাক বেড়ে চলল। দেখতে দেখতে তার নাক তার হাতের মতোই লম্বা হয়ে গেল। গেনগোরো ঢ্যামগুড়াগুর 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 বল বাজিয়েই চলেছে, বাজিয়েই চলেছে। লম্বা হও আমার নাক সোনা, যত পারো লম্বা হও। বলতে বলতে লম্বা হও। এবার তার নাক দীর্ঘ খুঁটির মতো লম্বা হয়ে গেলেও গেনগোরো কিন্তু থামতে পারছে না। ঢোলকটি বাজাতে বাজাতে বারবার একই কথা বলতে লাগলো, লম্বা হও নাক আমার, যত পারো লম্বা হও, লম্বা হও নাক আমার, যত পারো লম্বা হও। ঢ্যামগুড়াগুর 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 গুর। অবিলম্বে নাক তার কাপড় পেঁচানো লাঠির চেয়েও লম্বা হয়ে অতটাই ভারী হয়ে পড়ল যে সে তার পায়ের উপর আর দাঁড়াতে পারছিল না। মাটির উপর শুয়ে নাকটাকে আকাশপানে রেখে সে তার ঢোলক বাজিয়েই চলল। ঢ্যামগুড়াগুর 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 ঢ্যাম, ঢ্যামগুড়াগুর 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 ঢ্যাং। লম্বা হও নাক আমার, লম্বা হও নাক, লম্বা হও নাক আমার, লম্বা হও নাক। নাকটি তার প্রসারিত আর লম্বা হতে তো লাগলোই। গাছপালা পাহাড় পর্বত ছাড়িয়ে তার নাসাগ্র সাদা মেঘের ভেতর অদৃশ্য হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে স্বর্গে ছুতোর মিস্ত্রিরা স্বর্গের আকাশগঙ্গা নদীর উপর দিয়ে একটি পুল তৈরি করছিল, সেতু তৈরি করছিল। গেনগোরোর নাকটি ঠিক সে জায়গাটায় গিয়ে পৌঁছলো যেখানটাতে একজন বুড়ো ছুতোর পুলের রেলিং ঠিক করে বসাচ্ছিল। ছুতোর বুঝতেই পারলো না যে এটা মানুষের নাক না লাঠি না কাঠ। যে লাঠিগুলো রেলিং এসে বসাচ্ছিল এটা হচ্ছে তারই কোনো একটা মনে করেছিল। এ কথা সে ভেবে এক টুকরো দড়ি দিয়ে ওই সেতুর রেলিংয়ের সঙ্গে নাকটাকে বেশ শক্তপোক্তভাবে আঁটো সাঁটো করে বেঁধে দিল। আর এদিকে তো গেনগোরো বেচারা মাটিতে চিত হয়ে পড়ে আছে। সে টের পাচ্ছিল যে তার নাক নিয়ে কোথাও একটা গোলমাল বেঁধেছে। যদিও সে ঢোলকটিকে তখনও সমানে বাজিয়ে চলেছিল ঢ্যামগুড়াগুর, কিন্তু নাকটি তো আর কিছুতেই লম্বা হচ্ছিল না। তাছাড়াও সে তার নাকের ডগায় চুলকানি অনুভব করছিল। নিজেকে সে বলছিল, বরং আমার নাকটিকে এবার ছোট করে নিয়ে দেখি কি হয়। তখন সে ঢোলকটিকে উল্টো পিঠে ঘা মেরে
বাজাতে বাজাতে বলতে লাগলো, হে নাক আমার, এবার ছোট হও, এবার ছোট হও, এবার ছোট হও। কিন্তু হায় হায়, নিশ্চয়ই তোমাদের মনে আছে জ্ঞানগুরুর নাকটি সেতুর রেলিংয়ের সঙ্গে তো বাধা পড়ে রয়েছে। তাই যখন ওর নাক গুটিয়ে যতই ছোট হতে লাগলো, হয়ে যেতে থাকলো, ততই তার শরীর, জ্ঞানগুরুর শরীর, ততই তার শরীর উপরের দিকে উঠে যেতে শুরু করলো। জ্ঞানগুরু উপরে উঠছে, জ্ঞানগুরু উপরে উঠছে, শূন্য উঠছে। এ কি গেরো রে বাবা, সে চিৎকার করে উঠল। কেউ আমার নাক চুরি করে নিয়ে যাবার চেষ্টা করছে না তো? যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। ঢ্যামকুড়া কুড় ঢ্যামকুড়া কুড় ঢ্যাং, ঢ্যামকুড়া কুড় ঢ্যামকুড়া কুড় ঢ্যাং, ঢ্যাঙর ঢ্যাঙর ঢ্যাং, ঢ্যামকুড়া কুড় ঢ্যামকুড়া কুড় ঢ্যাঙর ঢ্যাঙর ঢ্যাং। প্রাণের দায়ে সে ঢোলকটি বাজিয়েই যেতে লাগলো। শেষ পর্যন্ত যখন সে স্বর্গে গিয়ে পৌঁছলো, আকাশগঙ্গার চারপাশে আর কাউকে দেখা যাচ্ছিল না। দুপুর হয়ে এসেছে, ছুতররা নিশ্চয়ই দুপুরে খাবার খেতে বাড়ি চলে গিয়েছে। জ্ঞানগুরু দেখতে পেল তার নাকটাকে নিয়ে কি করা হয়েছে। কাণ্ড দেখো দেখি, কে ভুল করে আমার নাকটাকে ছড়ি ভেবে নিয়েছে আর সেতুর সঙ্গে বেঁধে দিয়েছে। যত সব উল্লুক লোকজন মনে মনে ভাবে সে তার নাকটাকে ছড়ির গেড়ো থেকে খুলে নিয়ে মালিশ করে ঠিকঠাক করে নিতে পারবে। যেমনি ভাবনা তেমনি কাজ। সে নাকটাকে সেতুর সঙ্গ থেকে খুলে একটু মালিশ করে ঠিকঠাক করে নিল। এবার তার অনেক ভালো বোধ হতে লাগলো। কিন্তু ওই ভীষণ লম্বা নাক বাদ দিয়ে সে পৃথিবীতে ফিরে যাবে কি করে? সে পুলের উপর থেকে নিচের দিকে তাকিয়েই হতবুদ্ধি হয়ে পড়ল। ঠিক সেই সময়টায় পুলের নিচে সাদা মেঘের দরজা খুলে তার ফাঁক দিয়ে নিচে সে একটা নীল হ্রদ দেখতে পেল। তার মাথা হঠাৎ ঝিমঝিম করে উঠল। ওরে বাস! পুল থেকে অমনি সে ডিগবাজি খেয়ে আকাশ থেকে পড়তে লাগলো। জ্ঞানগুরু অমি নামে একটা দেশের বেশ বড় সড়ো একটা হ্রদ বিওয়া সরোবরে গিয়ে পড়ল। সাঁতার কাটার প্রচণ্ড চেষ্টা করছিল সে, কিন্তু তার শরীরে কুলোচ্ছিল না, গায়ে কোনো বল নেই। নিজের হাত পা যেন অসাড় হয়ে পড়েছে, সব হারিয়েছে সে। তার বদলে একটা ছোট্ট পাখনা আর লেজ গজিয়েছে তার মুখ আর নাক মাছের মতো চোখা হয়ে উঠেছে। হ্যাঁ, জ্ঞানগুরু মাছ হয়ে গেছে, জ্ঞানগুরু মাছ হয়ে গেছে। শুধু শুধু কেবলই মজা করার ছলে ঢোলক বাজানোর ফলেই এই শাস্তি পেতে হলো জ্ঞানগুরুকে। হায়, যদি আজ তোমরা বেওয়া সরোবরে যাও, যদি তোমরা আজ বেওয়া সরোবরে যাও, তোমরা এরকম অনেক ছোট ছোট মাছ দেখতে পাবে। তাদের নাম জ্ঞানগুরু মাছ। আসলে জ্ঞানগুরু মাছ এক ধরনের জলজ পোকা। ধন্যবাদ।